একটি বাড়ি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনারা সম্পূর্ণ গল্প শুনলেই বুঝতে পারবেন। এরকমই একটি ভয়ঙ্কর ভূতের বাড়ি নিয়ে আমাদের আজকের গল্প। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, ভূত বাড়ি। মেঘলা আকাশ, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আর ভেজা কাচের জানালা, এমন আবহাওয়ায় সায়ন্তিকা প্রথমবার পদার্পণ করল মল্লিকপুর গ্রামে। ছোট্ট এই গ্রামটির এক প্রান্তে যেন বাঁশবনের পাশে কালো ছাদের এক পুরনো দোতলা বাড়ি। এটাই তার নতুন ঠিকানা। এই বাড়িটাকেই সবাই ডাকে ভূত বাড়ি বলে। সায়ন্তিকা কলকাতার একটি কলেজে ইতিহাস পড়াতো, কিন্তু হঠাৎই শহর ছেড়ে একা চলে এসেছে এই প্রত্যন্ত গ্রামে। সবাই বলছে সে নাকি পাগল হয়েছে, কেউ কেউ আবার ফিসফিস করে বলছে বোধহয় ওই বাড়ির টাকায় লোভ হয়েছে। এখানে আসার পেছনে সায়ন্তিকার একটি গোপন উদ্দেশ্য ছিল। তার দাদু অনিরুদ্ধ মল্লিক এই বাড়ির শেষ মালিক ছিলেন। 1985 সালে হঠাৎ এক রাতে নিখোঁজ হন তিনি। কোনো চিহ্ন ছাড়াই গায়েব হয়ে যান, শুধু রেখে যান রক্তে ভেজা একটি চেয়ার। তারপর থেকেই এই বাড়ি খালি পড়েছিল। প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল। হঠাৎ করেই মাঝরাতে 1:40 ঘুম ভেঙে গেল সায়ন্তিকার। চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের হালকা ডেকে ওঠা। কিন্তু ঘরের ভেতরে যেন একটা পচা ধূপের গন্ধ ছড়িয়ে পড়েছে। ঘর জুড়ে একটা শীতল ঠান্ডা ভাব। জানালা খোলা ছিল না, দরজা লাগানো। তারপর শুরু হলো খটখট শব্দ, ঠিক যেন কাঠের মইয়ে কেউ পা রাখছে। সে সাহস করে উঠে এলো প্রথম তলায়। বাড়ির করিডোরে একটা লালচে আলো ভেসে উঠল, কিন্তু কোথা থেকে এলো সেই আলো সে বুঝতে পারল না। আর একটু এগিয়ে যেতেই সে দেখল একটা দরজা একটু ফাঁকা। সেখান থেকে বেরিয়ে এলো ধোঁয়ার মতো একটা ছায়ামূর্তি। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, শুধু একটা কুয়াশা। ছায়াটা ফিসফিস করে বলল, তুই মল্লিক, তবে শাস্তি পেতেই হবে। পরদিন সকালে গ্রামের পৌর মানুষ বিজয়বাবুর কাছে গেল সায়ন্তিকা। তিনি অনেক দিন ধরে মল্লিকপুরে আছেন। বিজয়বাবু বললেন, তোমার দাদুর মৃত্যুর পর থেকেই এই বাড়িতে মানুষ গেলে আর ফিরে আসতো না। অন্তত 5 জন উধাও হয়েছে, তবে একজনও বেঁচে ফিরেছিল, গোবিন্দ পাগলা। আজও সে বাঁশবনের পাশে বসে কিছু অদ্ভুত কথা বলে। সায়ন্তিকা গেল গোবিন্দ পাগলার কাছে। কুয়াশায় মোড়া সেই বিকালবেলায় গোবিন্দ পাগলা ফিসফিসিয়ে বলল, ছাদের নিচে আছে, ওরা ঘুমায় না, তারা অপেক্ষা করে রক্তের জন্য। বাড়ির পুরনো কাঠের খাটের নিচে সায়ন্তিকা একদিন খুঁজে পেল একটি ডায়েরি। তা ছিল অনিরুদ্ধ মল্লিকের লেখা। তাতে লেখা ছিল, 1985 জুন 12, আমি ভুল করেছি। আমি মল্লিকদের অভিশপ্ত চুক্তি রক্ষা করতে পারিনি। ছাদে যা আছে তাকে জাগিয়ে ফেলেছি। এখন আর ঘুম ভাঙবে, আর সে আমার রক্ত চায়। সায়ন্তিকার হৃৎস্পন্দন বেড়ে যায়। সে বুঝে যায় এই বাড়ি শুধু পুরনো নয়, এর ভিতরে আছে এক অন্ধকার ইতিহাস। একদিন মাঝরাতে হঠাৎ কলিং বেল বাজে, কিন্তু বাইরে কেউ নেই। পরপর 3 রাত এই ঘটনা ঘটে। চতুর্থ রাতে সায়ন্তিকা কলিং বেল অফ করে দেয়। তখন জানালার কাছে আঙুলের আঁচড় পড়ে, আর লেখা থাকে, আমাকে ভুলে গেছো। সে রাতে সে আবার ছায়াটা দেখে। এবার ছায়ার হাতে রক্তাক্ত ছুরি। ধীরে ধীরে এগিয়ে আসে, বলছে, তুই দাদুর মতো আমাকেও ফাঁকি দিবি? আমি এসেছি চুক্তি নিতে।
সায়ন্তিকার শরীর কাঁপছিল। ছায়ামূর্তির গলায় এক অদ্ভুত অমানবিক গভীরতা। চুক্তি? কিসের চুক্তি? পরদিন সকালেই সে পড়ে বসে দাদুর পুরনো নথিপত্র নিয়ে। কাঠের পুরনো একটা বাস্কে পায় একজোড়ো রক্তমাখা চাবি, একটা সোনালি শিলমোহরযুক্ত চিঠি আর ধূসর কাগজে লেখা এক পাণ্ডুলিপি। পাণ্ডুলিপির লেখা পুরনো বাংলা, কিছুটা সংস্কৃত মেশানো। মল্লিক বংশ এক আত্মার সঙ্গে চুক্তি করেছিল 1752 সালে। প্রতি 25 বছর অন্তর এক বংশধরের রক্ত চায় সে, তাতে মল্লিকদের প্রভুতা ও সম্পদ অক্ষুণ্ণ থাকে। যদি চুক্তি ভাঙে তবে সেই আত্মা জেগে ওঠে এবং গোটা বংশকে শেষ করে দেয়। সায়ন্তিকার চোখ ছলমল করে ওঠে। সে জানত না তার দাদু এমন কিছুতে জড়িয়েছিলেন। সেই মুহূর্তে ঘরের কোণ থেকে একটা চাপা হাসির আওয়াজ আসে। তাকিয়ে দেখে ছায়ামূর্তিটা ঘরের দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে। তুই পড়েছিস সব? এবার তোর পালা। আওয়াজটা যেন বুকের ভেতরে বাজে। সেই রাতে সাহস করে সায়ন্তিকা উঠে যায় ছাদে। বাতাস থেমে যায়, যেন রাতও নিঃশ্বাস বন্ধ করে আছে। ছাদের এক কোণায় পাথরের নিচে খুঁজে পায় একটা লোহার দরজা। বহুদিন খুলে না, এমন মরচে ধরা। সে রক্তমাখা চাবিগুলো ব্যবহার করে দরজাটা খুলে ভেতরে নেমে যায়। এক সরু সিঁড়ির মতো কাঠামোতে। সিঁড়ির নিচে একটা গোল ঘর, দেওয়ালে নানা বিকৃত ছবি, কিছু অচেনা প্রতীক, আর মেঝেতে রক্তারক্তের বৃত্ত। তার মাঝখানে একটা কঙ্কাল বসে আছে, চোখের গহ্বর থেকে যেন তাকিয়ে আছে সরাসরি সায়ন্তিকার দিকে। হঠাৎ সেই কঙ্কাল কথা বলে উঠল, তুই এসেছিস নিজের ইচ্ছাতেই, এবার ফিরে যেতে পারবি না। আমার বদলে তুই বসবি এখানে চুক্তি সম্পূর্ণ করতে। সেই রাতেই ভূমিকম্পের মতো দুলে উঠে বাড়িটা। দেওয়াল থেকে রক্ত গড়াতে থাকে, খাট আলনা নড়তে শুরু করে। ঘরের মধ্যখান থেকে উঠে আসে ধোঁয়ার কুয়াশা, ছায়ার দল। তারা একসাথে বলে উঠল, মুক্তি নয় উত্তরাধিকার, তোর রক্তই দরকার। সায়ন্তিকা ছুটে পালাতে চায়, কিন্তু দরজা খুলে না। জানালা বাইরে থেকে বন্ধ। হঠাৎ ঘরের মাঝখানে আগুন জ্বলে উঠে। তাতে ধরা পড়ে একটি মুখ, দাদুর মুখ। মুখটা বিকৃত, চুল জ্বলছে, চোখ নেই। সে বলছে, আমি চুক্তি ভেঙেছিলাম, তাই আজও পুড়ছি। তুই বাঁচতে চাইলে শেষ কর সব। সায়ন্তিকা সিদ্ধান্ত নেয় সে এই চক্র ভাঙবে। সে চুক্তিপত্র নিয়ে যায় বাসবনের ভিতরে পুরনো শ্মশানে। আগুন জ্বালায়, পাণ্ডুলিপি পুড়িয়ে দেয়। তখনই শুরু হয় শেষ রাতের বিভীষিকা। বাড়ি কেঁপে ওঠে, গাছ থেকে ঝরে পড়ছে পাখির মৃতদেহ। বৃষ্টি নামে কালো রক্তের মতো। সেই আত্মা এক অন্ধকার সত্তা, বিশাল ছায়া, লম্বা হাত। সে এগিয়ে আসে, তুই চুক্তি ভেঙেছিস, এবার শুধু তুই নয়, গোটা গ্রাম আমার। সায়ন্তিকা নিজেকে দাঁড় করায় আগুনের চারপাশে, উচ্চারণ করে পুরনো মন্ত্র, আন্তে অন্ধকার নীল হই। যে চুক্তি মরণদান, সে আজ ভগ্ন হোক রক্তের ঋণ। এই প্রচণ্ড চিৎকারে ছায়া মিলিয়ে যায়, আগুনে যেন কালো কুয়াশা গলে যায়। পরদিন সকাল। বাড়িটা এখন নীরব, যেন দীর্ঘ ঘুমের পর শান্ত। দেওয়ালগুলো আর নড়ছে না, কারো ছায়া নেই। সায়ন্তিকা কফির কাপে চুমুক দিতে দিতে তাকিয়ে থাকে বাসবনের দিকে। তবে একজোড়া চোখ আজও পাহারা দেয় বাড়ির উপরে থাকা সেই কুঠির থেকে। পাণ্ডুলিপি পুড়লেও ছায়া সব সময় পুরোপুরি মরে না। যদিও বাড়িটা শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সায়ন্তিকার মনে এক অজানা অস্থিরতা থেকেই গিয়েছিল। একটা অদ্ভুত অনুভূতি তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল সব শেষ হয়নি। কুঠুরির সেই ছায়াটির চোখ যেন তার ঘাড়ের উপর আজও জমে আছে।
একদিন সন্ধ্যাবেলা সে বাঁশবনের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে শুনতে পেল তার নিজের গলায় কেউ ফিসফিস করে বলছে, তুই যা দেখেছিস তা পুরোটো নয়। চুক্তি ভাঙা যায় না, শুধু পাল্টায়। সে ঘুরে দেখে কেউ নেই, শুধু একটা ছায়া অনেক দূর থেকে তাকিয়ে আছে ঠায়। গ্রামে গুজব রটে যায়, মল্লিক বাড়ির আশপাশ অভিশাপ ফিরে এসেছে। একে একে গ্রাম থেকে দুজন মানুষ উধাও হয়ে যায়, একজন কৃষক আর একজন পুরনো বাড়ির কেয়ারটেকার। সায়ন্তিকা খোঁজ করতে শুরু করে। পুরনো পাণ্ডুলিপির পুড়ে যাওয়ার অংশের ছাই থেকে সে উদ্ধার করে কিছু ছেঁড়া লাইন। প্রত্যেক ভাঙা চুক্তির বদলে আত্মা খুঁজে নতুন আশ্রয়। রক্ত নয়, এবার সে খুঁজে শরীর, বাসনার শরীর। এইবার সে বুঝে ছায়া কাউকে গ্রাস করেছে, কারো শরীর দখল করেছে, কিন্তু কে? সেই সময় গ্রামে আসে নতুন এক লোক, সুদীপ নামে একজন প্রফেসর, যিনি ভৌতিক ইতিহাস নিয়ে গবেষণা করেন। সে ভাড়া নেয় মল্লিক বাড়ির এক ঘর। অত্যন্ত ভদ্র, মার্জিত, জ্ঞানী হলেও তার চোখে মাঝে মাঝে এক অদ্ভুত ঝিলিক দেখা যায়। তার সঙ্গে কথা বলার সময় সায়ন্তিকার অনুভূত হয় যেন কেউ তার মনের গভীরতা পড়ে ফেলছে। একদিন রাতের খাবারের টেবিলে সুদীপ হঠাৎ বলে ওঠে, তোমার দাদুর কথা আমি জানি। সায়ন্তিকা, তিনি কি চুক্তি করেছিলেন, কাকে জাগিয়ে তুলেছিলেন? সায়ন্তিকা অবাক, আপনি কিভাবে জানেন এসব? সুদীপ মৃদু হেসে তারপর বলে, কারণ আমি সেখানে ছিলাম। তার গলা বদলে যায়, চোখ কালো হয়ে ওঠে, ছায়া তার শরীর থেকে আলগা হয়ে ধোঁয়ার মতো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। সায়ন্তিকা বুঝে যায় এই ছায়াটি কোনো সাধারণ আত্মা নয়, এটা সেই পুরনো অভিশপ্ত সত্তা অর্দম, যার কথা লেখা ছিল মল্লিকদের শতাব্দী পুরনো পুরাণনামায়। এই সত্তার ক্ষমতা ছিল যার শরীরে সে প্রবেশ করে তার স্মৃতি, মন এবং ইচ্ছা গ্রাস করে নিতে। অর্দ্রম এবার চায় মল্লিক বংশের শেষ রক্তধারিণী সায়ন্তিকার শরীর। সায়ন্তিকা পালাতে চায়, কিন্তু এইবার বাড়ির চারিদিকে ঘন কুয়াশা জমে, বাইরে যাওয়ার রাস্তা সব বন্ধ, যেন গোটা বাড়িটা একটা জীবন্ত ফাঁদ। সে খুঁজে সেই ঘরটি যেখানে দাদু শেষবার নিজের আত্মত্যাগের চিহ্ন রেখেছিলেন। রক্তমাখা চেয়ার, সেই চেয়ারের নিচে খুঁজে পায় আরও এক টুকরো চুক্তিপত্র। তাতে লেখা, তোমার যদি বংশের রক্ত থাকে তবে আত্মার অধিকারও তোমার, শুধু একবার গ্রহণ করতে হবে শপথ। সায়ন্তিকা শপথ নেয়, আগুনের বৃত্তের মাঝে দাঁড়িয়ে উচ্চারণ করে, আমি আত্মা গ্রহণ করেছি, শুধু তার নিয়ন্ত্রণের জন্য নয়, তাকে বশ করার জন্য। অর্দ্রম, এসো এবার আমার খাঁচায় থাকো। ঘরের চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। অর্দ্রম ছায়া থেকে ঘনীভূত হয়ে মানুষের চেহারায় ধারা নেয়। সে হাসে, বলে, তুই ভাবিস আমি তোকে বশ মানাবো? আমি তোর দাদুকেও মানিনি। কিন্তু সায়ন্তিকার হাতে তখন দাদুর রক্তমাখা শিলমোহর। সে সেটি ছুঁয়ে দেয় ছায়ার কপালে। ছায়া কাঁপে, চিৎকারে আকাশ কাঁপে না, এটা সম্ভব না। এক প্রকার বিস্ফোরণে ছায়া গলে যায়, আর এক অদ্ভুত রক্তিম আলোয় বাড়ির দেওয়ালগুলো আবার সাদা হয়ে ওঠে। সকালবেলা সায়ন্তিকা দেখে বাড়ির আর আগের মতো নেই, সবকিছু নতুন, নিস্তব্ধ, শান্ত। সুদীপ উধাও, যেন কোথাও ছিল না। কিন্তু সে জানে ছায়া চিরতরে মরে না, শুধু রূপ পাল্টায়। আর যিনি তার রক্তে এই ইতিহাস বয়ে বেড়ান, তার ভেতরেই অর্দম একটা কোনো খোঁজ নেই। সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সায়ন্তিকা দেখতে পায় তার চোখে এক মুহূর্তের জন্য কালো ছায়া খেলে যায়,
আর তখনই সে শুনতে পায় কানে ফিসফিসানি, আমরা এখন এক, চুক্তি শেষ নয়, শুরু হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে সায়ন্তিকা স্থির চোখে তাকিয়ে থাকে নিজের প্রতিবিম্বের দিকে। চোখের মণিতে লুকিয়ে থাকা সেই কালো ঝিলিক আবারও দেখা যায়। সে ফিসফিস করে বলে, তুই এখনো আছিস তাই তো? ভেতর থেকে উত্তর আসে, তুই আমায় ডাকিসনি, আমিই তোকে বেছে নিয়েছি। এখন আমরা এক, তোর রক্তে আমি আর আমার ছায়ায় তুই। সায়ন্তিকা জানতো সে চুক্তি শেষ করেনি, সে কেবল তাকে নিজের মধ্যে বন্দি করেছে। ছায়ার অর্দম এখন আর মনেই বাস করে, কিন্তু সে আর ভয় পায় না। এখন সে জানে এই শক্তিকে কিভাবে ব্যবহার করতে হয়। মাসখানেক পর কেউ একজন আবার এই পুরনো বাড়ি ভাড়া নিতে আসে। শহরের এক তরুণ গবেষক, যার ইচ্ছা অলৌকিক ইতিহাস নিয়ে গবেষণা করা। বাড়ির দরজায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানায় সায়ন্তিকা। সাদা শাড়ি, শান্ত মুখ, কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা। সে মৃদু হেসে বলে, ভেতরে আসুন। এই বাড়িতে ইতিহাস শুধু পড়া যায় না, অনুভবও করতে হয়। দরজা বন্ধ হয়। বাড়ির বাইরে বাতাস বইতে থাকে, বাঁশবন মাথা নোয়ায়। জানালার কাছে এক মুহূর্তের জন্য একজোড়া ছায়া চোখ দেখা যায়, আর বাড়ির ভেতর থেকে ভেসে আসে এক চাপা হাসি। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।